আচ্ছা, দেরি করে আপনি চা খাওয়া হোক, সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামও হোক নাকি? আলোচনা সভা আমাদের যে ডাক্তার থাকার কথা তিনি হচ্ছেন আর মন্ডল। হ্যাঁ আমাদের দেখান ঠিক আছে, তাহলে তিনি সেই আর মন্ডল ভিডিও হিসেবে যে এনারা হচ্ছে আমাদের গ্রামীণ ছিল। আমি একটা জিনিস গ্রামে না সব জায়গায় সুগারের প্রবলেম, ডায়াবেটিসের সমস্যাটা আছে। তো এটা হচ্ছে আমরা কোনো পেশেন্ট, বিশেষ করে যেগুলো 40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, 40 বছর তার বা তার বেশি, এরকম যদি পেশেন্ট আছে, যেটা আমরা সাধারণত বলি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে যেটা এই সমস্ত পেশেন্টদের মধ্যে সেই ইনসুলিন যেটা মেন জিনিস, যেটা আমার কাছে ব্লাড গ্লুকোজ যেটা থাকে সেটাকে ভাঙতে সাহায্য করে। তো সেই ইনসুলিন যেটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের শরীরে কিন্তু যথেষ্ট থাকে, প্রচুর থাকে, কিন্তু তাও অনেক সময় দেখবেন যে ওষুধ ট্যাবলেট খাইও কাজ হয় না, সেটা ইনসুলিন দিতে হবে, তাই না? তো যাই হোক, আমি ফার্স্ট বলবো একটু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের কীভাবে ম্যানেজ করতে হবে ছোট্ট করে বলে দেবো। তাহলে কখন ট্যাবলেট শুরু করবো, কখন ইনসুলিন শুরু করবো, কখন ইনসুলিন বন্ধ করে দিতে পারি আমরা। যে পেশেন্টের ইনসুলিন চলছে তার মানে এই নয় যে সারা জীবন ধরে তাকে ইনসুলিন দিতে হবে, এমন কোনো কথা নেই। যদি দেখা যায় এমনও এখন একটা নতুন একটা থিওরি আছে, এটা ডায়াবেটিস রিভার্সাল বলে একটা কথা। মানে হচ্ছে যেসব পেশেন্টের ডায়াবেটিস ফুললি কন্ট্রোল, মানে ফাস্টিং সুগার, পোস্টপ্যান্ডিয়াল সুগার, এইচডিএলসি একদম কন্ট্রোল থাকে, তাদের ক্ষেত্রে আমরা এক্সারসাইজ ডায়েট করেও আমরা তাকে ওষুধ বন্ধ করে দিচ্ছি। যদি সেই পেশেন্ট খুব ভালো করে এগুলো মেনটেন করে তবেই একদম। তো যাই হোক, সুগারের কখন আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কখন ট্রিটমেন্ট করবো, কখন করবো না, বা কখন শুধু আমরা এক্সারসাইজ ডায়েট কন্ট্রোল করেও আমরা কন্টিনিউ করতে পারি, ওষুধ না দিয়েও পারি। সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এটা হচ্ছে 40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ থেকে স্টার্ট, তখন আমরা টাইপ 2 বলি। তার নিচে থাকলে টাইপ 1 একটা যেটা, সেটা অনেক কম বয়স থেকে শুরু হয়, মানে তারা সারা জীবন ধরে তাদের ইনসুলিন দিতে হয়। এদের শরীরে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। প্যানক্রিয়াস বলে যে আমাদের গ্ল্যান্ড আছে, সেখানে একটা সেল আছে, বিটা সেল বলে, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। খাবার খেলে তখন সেখান থেকে ইনসুলিন বেরিয়ে যায়। তো এদের ক্ষেত্রে ওই জায়গা পুরো নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য এইসব পেশেন্টদের সারা জীবন ইনসুলিন নিয়ে যায়, এদের ক্ষেত্রে ট্যাবলেটে কাজ হয়। সুতরাং আমরা যদি দেখি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে 10 বছর 12 বছর বয়স থেকে ডায়াবেটিস আছে এবং লাইফ লং তাদের ইনসুলিন চলে, ওষুধ দিয়ে কোনো কাজ হয় না। সুতরাং আজকের থেকে একটা জিনিস আপনারা বুঝতে পারেন বা জেনেছি বা জানে না অনেক, টাইপ 1 ডায়াবেটিস আমরা কোনো ট্যাবলেট, মুখের ট্যাবলেট দিই না, শুধু ইনসুলিন দিই। যদি কেউ করেও থাকেন সেটা হয়তো না জানে, ট্যাবলেট বন্ধ করে দেয়, ওটা দেওয়া মানে পেশেন্টের উপরে একটা বার্ডেন, বোঝা একটা ওষুধের খরচের বোঝা বা তার সাইড এফেক্টের একটা বোঝা। দেন হচ্ছে অনেকে দেখবেন যে 20 বছর বা 30 বছর বয়সে গিয়ে ডায়াবেটিস ডায়াগনোস, এদের হচ্ছে না টাইপ 2 না টাইপ 1 কোনোটাই করে, কিন্তু এদেরকে বলা হয় হচ্ছে লেটেন্ট অনসেট অটোইমিউন ডায়াবেটিস মেলাইটাস অফ অ্যাডাল্ট, ল্যাডা বলবো। এদের ক্ষেত্রে যেটা হয়, এরা টাইপ 1 এর মতো হয়ে যায় পরে, শুরুতে টাইপ 2 এর মতো থাকে, 5-6 মাস পর থেকে টাইপ 1 ডায়াবেটিসের মতো, মানে এদের ইনসুলিন যেখান থেকে তৈরি হয় সেখান থেকে বন্ধ হয়ে যায়। একই ব্যাপার, ইনসুলিন সিক্রেশনের জায়গাটা নষ্ট। তো আমরা এটাকে টাইপ 1 বলবো না, টাইপ 2 বলবো না, এটাকে বলা হয় টাইপ 1.5 ডায়াবেটিস, টাইপ 1.5 ডায়াবেটিস বা ল্যাডার। তো এদের ক্ষেত্রে আমরা যেটা বলি প্রথম 6 মাস ট্যাবলেট দিই। কোন দুটোর ওষুধ দিই আমরা? ডায়াবেটিসের যে ওরাল ট্যাবলেট যেগুলো আছে, সালফোনিল ইউরিয়া বলে একটা গ্রুপ আছে, যে ওষুধটা দিলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াবে।
মানে এদের ইনসুলিনটা লাগে কিন্তু এদের ইনসুলিন তৈরি হতে বাধা পায়। এটা কোনো কারণ হয়তো প্যানক্রিয়াস সিস্টেমটা নষ্ট হয়ে গেছে বা কোনোভাবে সেখান থেকে তৈরি হচ্ছে না, বের হচ্ছে। বাইরে থেকে আমরা এই সাইক্লোলিন ইউরিয়া গ্রুপ, এটাকে ডিমেপিরাইড আমরা ব্যবহার করি, বা যেটা হচ্ছে গ্লিক্লাজাইড, গ্লিপিজাইড, এই গ্রুপের ওষুধগুলো হচ্ছে ইনসুলিনটাকে বের করতে সাহায্য করে। তো এদেরকে বলা হয় ইনসুলিন সিক্রিটারক, মানে ইনসুলিন সিক্রিট করতে হেল্প করে। তো টাইপ 1.5 ডায়াবেটিস মেলাইটাস এদের ক্ষেত্রে আমরা শুরুতে এই সালফোলিন ইউরিয়া গ্রুপের ওষুধ মানে ডিমেপিরাইড বা গ্লিক্লাজাইড বা গ্লিপিজাইডগুলো দিই। কিন্তু 6 মাস পরে যেটা বললাম, আস্তে আস্তে কিন্তু এদের ইনসুলিন তৈরি অলমোস্ট বন্ধ হয়ে যাবে। তখন আমরা এদেরকে ইনসুলিন দিই, মানে একদম ইনজেক্টেবল যে ইনসুলিন সেটা দিতে যাবে এবং লাইফ লং ইনসুলিন দিতে হবে। আর এরপরে আসছি টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যে আমি প্রথমেই বলেছি প্রচুর পরিমাণে ইনসুলিন শরীরে থাকে কিন্তু তার ইনসুলিন কাজ করতে পারে। তো ইনসুলিন কাজ করার জন্য একটা রিসেপ্টর লাগে, একটা জায়গায় গিয়ে বাইন্ড হয়। তবে সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে যেগুলো আমাদের ফ্যাট সেল থাকে, পেটের মধ্যে যে ফ্যাট সেল আছে বা পুরো শরীরে যে ফ্যাট সেল আছে সেখানে ইনসুলিন রিসেপ্টর আছে, বা মাসেলে গিয়ে। তো ওরা গিয়ে ইনসুলিন দিয়ে ওই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, তবে ইনসুলিনটা কাজ করতে পারে। তো এরা কী করে, ইনসুলিনের কাজ কি, ব্লাড থেকে এক্সট্রা যে গ্লুকোজ থাকে সেটাকে নিয়ে পেশির মধ্যে দিয়ে দেয় আর ফ্যাট সেলের মধ্যে দিয়ে দেয়, তার ফলে ব্লাড সুগারটা কন্ট্রোল। তো যেটা হয়, ইনসুলিন গিয়ে তো রিসেপ্টরে বাইন্ড হতে হবে, সেটা পারে না। কেন পারে না? আমার মনে হচ্ছে ইনসুলিন যেটা রিসেপ্টর থাকে তার একটা চেঞ্জ হয়ে যায়, তার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। মানে হচ্ছে রিসেপ্টর আছে কিন্তু রিসেপ্টর নর্মাল রিসেপ্টর নেই, সেখানে একটা চেঞ্জ হয়ে যায়। তার ফলে ইনসুলিন গিয়ে কোথায় বাইন্ড করে খুঁজে পায় না যায়। তো ইনসুলিন প্রচুর পরিমাণে আছে কিন্তু ইনসুলিন বাইন্ড করতে পারে না। তাহলে এদের দেখা যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, মানে ইনসুলিন আছে কিন্তু কাজ করে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এদের ক্ষেত্রে আমরা কী করবো? তাহলে এমন মেডিসিন দেবো যেটা কী করবে, যে ইনসুলিন যে রেজিস্ট্যান্স যেটা হয়ে আছে সেটাকে তাড়িয়ে দেবে, দূর করবে। তো এরকম মেডিসিন যেটা ফার্স্ট লাইন আমরা ব্যবহার করি সেটাকেই মেটফর্মিন, সবাই জানেন নিশ্চয়ই মেটফর্মিন। তো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ফার্স্ট মেডিসিন হবে মেটফর্মিন, তারপরে বাকি মেডিসিন যা কিছু আছে। তো মেটফর্মিন দিয়ে আমরা তো মেটফর্মিন আমরা শুরু করি পেশেন্টের মেনলি যেটা হয়, মেটফর্মিন দিয়ে তো কী করে, এটা হচ্ছে আমাদের ব্লাড সুগার যেটা থাকে, খাবার দাবার যেগুলো খাচ্ছি আছে, তো সেগুলো হচ্ছে অ্যাবজর্পশানে ডিলে করে দেয়। তার ফলে কী হচ্ছে, খাবার দাবার যেগুলো খাচ্ছি সেগুলো অ্যাবজর্পশন যদি না হয়, পেটের মধ্যে ইন্টেস্টাইনে অনেকের মধ্যে ঘোরাফেরা করবে, তার ফলে পেটটা ফুলে যাবে। তো এই জন্য দেখবেন, বা অনেকের ডায়রিয়া হয়ে যায়, এই জন্য দেখবেন মেটফর্মিন দিলে অনেকের ডায়রিয়া হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, পেটের মধ্যে একটা অস্বস্তি হয়ে। তো আমরা শুরু করবো 500 দিয়ে শুরু করবো, তারপরে তার কেমন সে সেটাকে গ্রহণ করছে তার উপর নির্ভর করে আমরা আস্তে আস্তে ডোজটাকে বাড়াবো। 500 থেকে 1 গ্রাম করবো, 1 গ্রাম থেকে 2 গ্রাম করবো, 2 গ্রাম থেকে 2.5 গ্রাম, ম্যাক্সিমাম আমরা 2.5 গ্রাম, তার বেশি আমরা যাব না। তো তাহলে মেটফর্মিন দিয়ে আমরা শুরু করবো। এবারে দেখা গেছে যে মেটফর্মিন ম্যাক্সিমাম ডোজে যদি আমরা যে মেটফর্মিন চালিয়ে যাই, যদি আমরা 2 গ্রাম মেটফর্মিন দিই, তার একটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল একটা সাইড এফেক্ট চলে আসে, ডায়রিয়া, ডিসপেপসিয়া, এগুলো হতে থাকে। সেই জন্য আমরা কী করি, এর সঙ্গে আর একটা এজেন্ট অ্যাড করে থাকি। সেগুলো কি, তার মধ্যে কিছু কিছু গ্রুপ আছে আমরা জানি, একটা আছে সালফোলিন ইউরিয়া গ্রুপে গ্লিমেটেরাইড যেটা বা গ্লিক্লাজাইড, সেগুলোর সঙ্গে মেটফর্মিনের কম্বিনেশন। DPP-4 ইনহিবিটর বলে একটা আছে, সেটা হচ্ছে গ্লিপটিন, যেগুলো সিটাগ্লিপটিন, মিল্ডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, অ্যালোগ্লিপটিন, সমস্ত গ্লিপটিনগুলো আছে, স্যাক্সাগ্লিপটিন, এত গ্লিপটিন আছে। তো ওরগুলো কম্বিনেশন আমরা একটা ব্যবহার করি। তো এখন এছাড়া আরও আছে, যেমন হচ্ছে SGLT2 ইনহিবিটার্স আছে, যেগুলো ড্যাপাগ্লিপটোজিন, জানেন ইম্পাগ্লিপটোজিন, এই সব ওষুধগুলো আছে। তো এইগুলো আমরা সুগার কমানোর জন্য খুব একটা এখন ব্যবহার করি। এর একটা ভালো ব্যবহার সেটা হচ্ছে হার্টের ওষুধ, কিডনির ওষুধ, সেখানে থাকলে তখন আমরা ব্যবহার করি। তো যেসব পেশেন্টের কিডনির প্রবলেম বা ইসকেমিক হার্ট ডিজিজ আছে বা স্ট্রোক হয়ে গেছে, এরকম যদি কোনো পেশেন্ট থাকে, সুগার আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ড্যাপাগ্লিপটোজিন, এম্পাগ্লিপটোজিন মেটফর্মিনের সঙ্গে অ্যাড করি।
না হলে শুধু সুগার কমানোর জন্য এইসব ওষুধগুলো দেবেন না। দিলে প্রবলেম যেটা হয়, এগুলো দিলে যেটা হবে সেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে একটা কমপ্লিকেশন, মানে সুগার প্রচুর বেড়ে গিয়ে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তার জন্য পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, মানে মনের মধ্যে ক্যালসিয়াম অভাব দেখা যায়। তাছাড়া অনেকে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে ব্যবহার করলে হাতের আঙুল পায়ের আঙুলগুলো খসে পড়ে যায়। সুতরাং শুধু শুধু এগুলো দেবেন না। যেখানে স্ট্রোক, এএমআই হয়ে গেছে, কিডনির সমস্যা আছে, সেই সব জায়গাতে আমরা ড্যাপাগ্লিফোজেন বা এম্পাগ্লিফোজেন আছে, সঙ্গে মেটফর্মিন। ঠিক আছে। এছাড়া আমি স্পেশালি একটা গ্রুপের বলবো, সেটা হচ্ছে যেটা এখনকার দিনে খুব বেশি ইউজার, সেটা হচ্ছে গ্লিপটিন, যত গ্লিপটিন শেষে আছে। এরা যেটা করে সেটা হচ্ছে খুব ভালো পোস্ট প্যান্ডেল ব্লাড সুগার কন্ট্রোল, মানে হচ্ছে এটা হচ্ছে খাওয়ার পরে সুগার কন্ট্রোল। সেই জন্য আমরা গ্লিপটিনগুলো সাধারণত দিই খাওয়ার আগে দিই না, খাওয়ার পরে, আফটার ব্রেকফাস্ট বা আফটার লাঞ্চ, আফটার ডিনার, এইভাবে ব্যবহার করি। আর খাওয়ার আগে আমরা বেশিরভাগ দিয়ে হচ্ছে যারা ইনসুলিন বের করতে সাহায্য করে, যেমন গ্লিমেপেরাইড, গ্লিপ্লাজাইড, গ্লিপিজাইড, এগুলো। ঠিক আছে। এবার স্পেশালি একটা গ্রুপের আমি বলবো, সেটা হচ্ছে গ্লিপটিন, তার মধ্যে এখনকার দিনে যেটা খুব বেশি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সিটাগ্লিন। সিটাগ্লিন এটা খুব ভালো পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার কন্ট্রোল, মিনস খাওয়ার পরে সুগারটা কন্ট্রোল করে। সুতরাং আমরা কী করি, মেটফর্মিনের সঙ্গে সিটাগ্লিপিনের কম্বিনেশন যে মেডিসিনসগুলো আছে, যেমন আছে সিটাগ্লোএম, সিটাপ্রাইডেম, এরকম প্রচুর মেডিসিনস আছে, তো সেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি। এগুলো দিলে কী হয়, খাওয়ার পরে সুগারটা কন্ট্রোল করে। আর খালি পেটে যেগুলো আমরা সুগার কন্ট্রোল করি, সেটা কন্ট্রোল করতে গেলে আমাদের রাতের মানে মেডিসিনগুলো সিলেক্ট করি। রাতের যে মেডিসিন আমরা খাই সুগারের জন্য, সেটা মেনলি কন্ট্রোল করে পরের দিনের সকালে দিই। সুতরাং রাতে সুগার কন্ট্রোল করার জন্য, মানে সকালে সুগার কন্ট্রোল করার জন্য আমরা মেনলি রাতে একটা ট্যাবলেট অপশন দিলাম। একটা সকালে দিলাম মানে এই নয় যে সারাদিন সে পুরো কন্ট্রোল করে। সুতরাং আমরা এই জন্য এখন একবার না দিয়ে দুবার করে যে মেডিসিন আছে, সিটাগ্লিপটিন মেডিসিনগুলো দুবার করে দিই, বা ভিলাগ্লিপটিন মেডিসিন দুবার করে দিই। এটা হচ্ছে। তো এইগুলো হচ্ছে মেডিসিনের ব্যাপারটা গেল। হ্যাঁ বলুন। এই যে সিটাগ্লিপিন 100 আর 50 আছে। এইবারে আমি বলছি 100 আর 50, এবার আমি 100 যদি সকালে দিই, বলছি যে সারাদিন ওইটা কি কাজ করবে না, ওটা ঠিক হলো না, ডোজটা মেনটেন করা হলো না। বলছি। এটা হচ্ছে সাধারণত আমরা ডিভাইডেড ডোজে বেশিরভাগ দিই, কিন্তু এখনকার দিনে লোকজন মানে 50 করে যেসব দিয়ে স্টার্ট করে, যাদের দেখবেন যে, হ্যাঁ এবার যেটা আমি বলছিলাম প্রথমে একটা কথা বলেছিলাম যে কাদের ট্যাবলেট শুরু করবো, কাদের ইনসুলিন শুরু করবো, সেইগুলো এটা একটু বলে দিতাম সুবিধা হবে। তো আমরা ইনসুলিন শুরু করি, প্রথমে ট্যাবলেটটা বলি, আপনার এইচবিএনসি দেখি, মেন হচ্ছে ওটা। অনেকের ফাস্টিং পিপি দেখবেন নর্মাল আছে। আমরা যদি এইচবিএনসি করি, এইচবিএনসি মিললে একটা লং টার্ম সুগার স্টেট, ব্লাড সুগার স্টেট থাকে, 3-4 মান্থ। তো আজকের আপনার মানে যদি ফাস্টিং সুগার যদি ধরুন 90, তার মানে এই নয় যে আপনি ডায়াবেটিস। তো এইচবিএনসি করলে আমরা লাস্ট 3-4 মাস ধরে সুগারের অবস্থাটা বুঝতে পারি। সেই জন্য যদি কোনো পেশেন্টের ফাস্টিং আর কি নর্মাল আছে, বাট আপনি সাসপেক্ট করতে না সুগার থাকতে পারে, পেশেন্টের ওয়েট লস হচ্ছে, আনএক্সপ্লেইনড ওয়েট লস, প্রচুর জল পিপাসা পাচ্ছে, পেশেন্ট প্রচুর খাচ্ছে, এগুলো কি সুগার বেড়ে যাওয়া, তো তাদের ক্ষেত্রে আপনার এইচবিএনসি যদি দেখা যায় 6.5 বা তার বেশি হয়ে যায়, আপনারা ওষুধ বিশেষ করে যাদের 40 বছর বা বেশি এবং ফ্যামিলি হিস্ট্রি আছে স্ট্রোকের বা এর, তাদের ক্ষেত্রে আমাদের ওরাল স্টার্ট করবো মেটফর্মিন দিয়ে, সামনে একটা গ্লিপটিন বা যেগুলো গ্লিমেপেরাইড বা গ্লিপিজাইড, এগুলো সাস্টেন রিলিজ আছে না? হ্যাঁ 24 ঘন্টায় যে সাস্টেন রিলিজ, এস স্যার, এটা তো 24 সাস্টেন রিলিজ যেগুলো থাকে, সাস্টেনেবল। তো সাস্টেনেবলি যেগুলো হচ্ছে মেনলি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেটফর্মিনটা সাস্টেনেবলি আমরা ব্যবহার করি। তো এটারে আর কিছু না, যেটা আমরা সারাদিনে কোনো পেশেন্টের ধরুন আমরা 500 দুবার করে যদি দিয়ে থাকি, আমরা 1 গ্রাম সেখানে একটা সাস্টেনেবলি দিয়ে দিলাম। এর মানে হচ্ছে পেশেন্টের দুটো ওষুধ, এখন একটা পেশেন্টের এমনি সাধারণত একটা ওষুধ খাওয়ার বলছিল, আছে ওষুধ খেতে যাই না। তো সেই জন্য আমরা কী করি, কম্বিনেশন এজেন্ট ব্যবহার করি আর হচ্ছে সাস্টেনেবলি দিয়ে দিই।
তো 1 গ্রাম এসআর একটা দিয়ে দিলাম, 500 এমজি 2 জায়গায় মানে দুবার কাজ কাজ হয়ে গেল। কাজ অলমোস্ট একই হবে। তার কী হলো যে নাম্বার অফ পিল যেটা সেটা কমে যাবে, তাহলে তার কমপ্লেন্সটা হবে না, সে নেবে না। আমি একবার, আপনি যদি কোনো পেশেন্টকে বলেন যে আমি আপনাকে একবার খান, দুবার খেতে হবে না, আপনি সেখানে সিটাগ্লিপ্টিন নর্মালি আমরা 50 এমজি দুবার করে ব্যবহার করি, আপনি সেখানে যদি একবার দিয়ে 100 দিয়ে দেন, সে ভাববে আমার ওষুধ কমে গেছে। তো অ্যাকচুয়ালি আপনি কিন্তু তাকে 100 দিচ্ছেন, একবার দিচ্ছেন। তো সেটা আমরা মেনলি ব্যবহার করি নাম্বার অফ পিলটা, দেখছি তাতে পেশেন্টের কমপ্লেন্সটা মানে সে ওষুধটা খেতে পারে। একটা আপনি ধরুন সারাদিনে 4টে ট্যাবলেট দিচ্ছেন, তার জায়গায় আপনি সাস্টেনেবলি একটা দিয়ে দিলেন, আর সিটাগ্লিপ্টিন মনে করুন একটা 50 জায়গায় 100 দিলেন, তাকে 50 দুবার দিলেন, তাহলে 4টে জায়গায় সে পাচ্ছে হচ্ছে 2 টাকা, সে কিন্তু ভালোভাবে পাবে। তো আমরা সাস্টেনেবলি বলুন আর এই যেগুলো কম্বিনেশন এজেন্ট বলুন, বেশিরভাগ ইউজই হচ্ছে কেন করি আমরা নাম্বার অফ পিল কমানোর জন্য, কমপ্লেন্স অন্য কিছু নেই এর মধ্যে। ঠিক আছে। আর ইনসুলিন কখন আমরা শুরু করবো, যদি দেখা যায় যে আমরা 3টে বা 4টে মুখে ট্যাবলেট দিয়েও দেখি তার HbA1c বিশেষ করে যদি দেখি 9 বা তার বেশি আছে, 4 মাস 6 মাস 1 বছর ধরে ওষুধ তারপর HbA1c বেড়ে যাচ্ছে, তাদেরকে আমরা ইনসুলিন শুরু করবো। যদি দেখা যায় ট্যাবলেটও খাচ্ছে, তারপরে দেখছি পেশেন্টের সুগার কন্ট্রোল হচ্ছে না, ওজন কমে যাচ্ছে, তো রোগা হয়ে যাচ্ছে, বিশেষ করে থাই মাসেলগুলো ওদের কমে যায় একদম, আর এখানে বাইসেপসগুলো কমে যায়, তো তাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন ব্যবহার করি। ট্যাবলেট দেবো না, ট্যাবলেট আমরা দেবো তখনই যদি ইনসুলিনটা অনেকটা বেশি ডোজে দেওয়া হয়, ধরুন সারাদিনে 40 বা 50 এমএল বেশি থাকছে, তাদের ক্ষেত্রে একটা মেটফর্মিন দিয়ে দেবো, যাতে ইনসুলিনটা ভালো কাজ করে, সেন্সিটিভিটি বাড়ায়। এই হচ্ছে আমরা কখন ইনসুলিন ব্যবহার করবো, কখন ট্যাবলেট। এবারে কোশ্চেন শুধু একমাত্র যেটা হচ্ছে খাওয়ার আগে পরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে কাজ করার ডিপেন্ড করে, সেটা হচ্ছে বিহেভিয়ার ডিজিজের ডিটেল, বাকিগুলোর হচ্ছে খুব একটা রোগ মেটফর্মিন অতটাই অ্যাবজর্পশানে হেল্প করে না। আমরা মেনলি খাওয়ার আগে দিই কেন, খাওয়ার আগে আমি কখনো দিই না, আমি কখনো খাওয়ার পরে দিই। খাওয়ার আগে দেওয়ার কথা বলে এই কারণে অনেকে, যেটা হচ্ছে ওটা মেনলি আমি কী বললাম যে খাওয়ার অ্যাবজর্পশানটাকে কমিয়ে দিই, আপনি যেটা খাচ্ছেন সেটা হচ্ছে অ্যাবজর্পশান পেটের মধ্যে থেকে। মেটফর্মিন যদি খাওয়ার সঙ্গে সঙ্গে বা পরে দিয়ে দেয়, তাহলে যেটা অ্যাবজর্পশানটা কমে যাবে, খাওয়া দাওয়ার অ্যাবজর্পশানটা কিন্তু কমে যাবে, তার জন্য একটা ফ্ল্যাটনেস, পেটটা একটা ফুলে থাকে, ধরে থাকে, সেই অস্বস্তিটা সেই জন্য অনেকে কী করে খাওয়ার আগে দিয়ে দেয়। কিন্তু খাওয়ার আগে দেওয়া বা খাওয়ার পরে দেওয়ার মধ্যে কাজের মধ্যে কোনো ডিফারেন্স একই কাজ দেওয়া হয় এই কারণে, যেটা আমি খাওয়ার পরে প্রেফার করি এই কারণে, যেটা হচ্ছে খালি পেটে দিলে দেখা গেছে জিআই সাইড এফেক্টটা বেশি করে, মানে যেটা বলুন আপনি খাওয়ার পরে দিলে পেশেন্টের এমনি যেটা আমরা অ্যাবজর্পশন যদি কমে যাবে, পরের দিন কম করে থাকে। মেটফর্মিন দিলে দেখবেন যাদের বেশি ওজন, বেশি সুগার আছে, খুব মোটা সোটা সুগার আছে, তাদের ক্ষেত্রে আমরা মেটফর্মিনটা বেশি দেবো, কারণ ওই যে পেট ফুলে থাকে, ও খাওয়ার কম করে। সেই জন্য হচ্ছে আমরা সাধারণত খাওয়ার পরে 2-1 দিন খাওয়ার পরে বুঝতে পারবেন যে হচ্ছে ও এই ওষুধটা খাওয়ার পরে আমার খিদে কমে যাবে, তুমি কম করে খাবে, তারপরে পরের দিন ওষুধটা খাওয়ার আগে কম করে দিতে পারবো। তো আমরা মেনলি যাদের ওজন কমানোর টার্গেট করে আমরা মেনলি মেটফর্মিনটা দিই। মেটফর্মিন থেকে ওজনও কমবে, সুগারটাও খুব ভালো কমতে হবে, বিশেষ করে রেজিস্ট্যান্সও কমবে। ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন? যদি পেশেন্ট কমা হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে গেছে, তখন তো আপনাকে ডেক্সট্রোজ দিতেই হবে 25% ডেক্সট্রোজ বা 50% ডেক্সট্রোজ। চ্যানেল কত তাড়াতাড়ি সম্ভব? আপনাদের কাছে কি থাকে না ডেক্সট্রোজ? আছে, দেখতে আছে তো, একটা চ্যানেল করে ডেক্সট্রোজ চালিয়ে হসপিটালে নিয়ে যাওয়ারও দরকার আছে। অজ্ঞান পেশেন্টকে আপনি মুখে খাওয়াতেই পারেন। সুগার বলছি, যেটা হচ্ছে সুগারের যাদের হচ্ছে প্রবলেম, ডায়াবেটিস থাকে, তাদের হাইপোগ্লাইসেমিয়াতে ব্লাড সুগার যদি আপনি নর্মালাইজ করে দেন ঠিক হয়ে যায়। ঠিক আছে, ডেক্সট্রোজ দিয়ে হোক, আর যদি কোনো পেশেন্ট কনসাস থাকে তাহলে আপনি মুখে খাওয়াতে পারেন, বা ধরুন সাবকনসাস লেভেল করে, তাদের ক্ষেত্রে আপনাকে ডেক্সট্রোজ দিতে হবে। যদি কোনো পেশেন্ট দেখছেন যে বলছে আমার মাথা ঘুরছে বা একটু ঘাম হচ্ছে, চ্যানেল করে ডেক্সট্রোজ দেওয়ার দরকার নেই, তাদের ক্ষেত্রে মুখে খাওয়ালে ওরাই যথেষ্ট। তার 110, ধরুন কারো বয়স ধরুন 80 বছর, তার ইনফ্লুয়েন্স 8 আছে, তাকে ইনসুলিন দেওয়ার কোনো দরকার নেই।
কারো বয়স 75 বছর, HbA1c 7 আছে, ইনসুলিন দরকার নেই, ট্যাবলেট করুন, ওটাই কন্টিনিউ করুন। ট্যাবলেট যদি 7ও হয়ে থাকে কারণ তার ওর কিন্তু ওই বয়সের জন্য ওটা কন্টিনিউ। কারো 65 বছর বয়সে যদি কারো 6.7 বা 6.5, 6 হয়ে থাকে কন্ট্রোল, ওর জন্য এক্সট্রা কিছু করার দরকার নেই। যখনই করবেন তখনই হাইপোগ্লাইসেমিয়া। 20 বছর বয়স আর এজেন্সি নয় আর কি, এক্সট্রা করে ইনসুলিন ট্যাবলেট বেশি করে দিলে ওরা হাইপোগ্লাইসেমিয়া হবেই, কারণ ওই বয়সে ওর জন্য ওটা যথেষ্ট। আর সুগার বেড়ে যত না করতে হয়, সুগার কমে তার চেয়ে 10 গুণ বেশি করতে হয়। আর ওর জন্য ব্রেন ড্যামেজ যেটা হয় সেটা আর কেড়ে না। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আমার নাম তো নিশ্চয়ই জানেন, ডক্টর রহিদাস মন্ডল, এই মুহূর্তে এখন মেডিকেল সুপার স্পেশালিস্ট হসপিটাল নাম শুনেছেন। হ্যাঁ, ওখানে এখন জুনিয়র কনসালটেন্ট আর বজবজ মেডিকেল কলেজ যেটা আছে জগন্নাথ মেডিকেল কলেজ, ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন। আমার এমবিবিএস মেডিসিন, জেনারেল মেডিসিন, আমার জেনারেল মেডিসিন, আর এমবিবিএস হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো এখানে আপনাদের এখানে 1 বছর কোথায় স্যার, কোন জায়গায়? ওই একটা মোটামুটি বলেই অনেকটা যেটা হচ্ছে একটা এজ অনুযায়ী প্রেশারের একটা নির্ভর করে। আমি এজটাও বলে দিই স্যার 60। আমি একটা কোশ্চেন করতে 60 এজ 220/140 একটা প্রেশার, কিন্তু মাথাটা একটু ঘোরাচ্ছে আর একটু মাথাটা ভার, আর কিছুই না। আর কথা বলছে, সব কিছু করছে। ঠিক আছে, এই জায়গাটায় কী করা উচিত? অনেকে দেখবেন যেটা 220/120 হোক বা 130 হোক 140 হোক, আমি এমন পেশেন্ট দেখেছি বয়স পেশেন্ট 80 বছর 50 বছর বয়স, তারা কিন্তু দিব্যি আছে, কোনো প্রবলেম নেই। এরকম আছে তাদের শরীর ওটাকে হ্যাবিচুয়েট। তো যেটা হচ্ছে আর অনেকে সিমটোম্যাটিক হয়ে যায় ওই প্রেশারটি, যেটা হচ্ছে 220/140, এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার নিচ্ছে না, বা রেজ ব্লাড প্রেশার বেড়ে গেছে বলছে, এটা হচ্ছে এমার্জেন্সি। এখান থেকে যে কোনো কমপ্লিকেশান হতে পারে। তো একটা পেশেন্ট যদি এই প্রেশার নিয়ে যদি বলে মাথা ব্যথা করছে বা মাথা ঘুরতে পারছে, ডিজিনেস হচ্ছে, ঘুমনি ভাব, তখন বুঝবেন যে এমার্জেন্সি কন্ডিশন। তো আমরা যেটা করি যখন এরকম হবে, ট্যাবলেট আমরা যেটা মুখে ট্যাবলেট দিই, মুখে ট্যাবলেট না দিয়ে কিছু মুখে ট্যাবলেট দিয়ে লাভ হয় না, ওই ইনজেক্টেবল আপনাকে দিতে হবে, মানে যেটা হচ্ছে DTM বলি আমরা যেটা, সেটা বা ল্যাবেটেলল, এই অবস্থায় কিন্তু এইগুলো দিতে হবে। অথবা জিভের তলায় আমরা বসে থাকি, নিকার্ডিটিন বলে একটা আছে, ওটা একটা কিছু না একটা ফুটো করে দিয়ে জিভের তলায় বসে যায়, দিয়ে আস্তে আস্তে নিতে থাকে, ব্লাড প্রেশার নর্মাল। তো আমরা কতটা নর্মাল করবো সেটা একটা 220 থেকে কমিয়ে কত আনবো। তো মোটামুটি যেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমরা 20% কমাবো, তার বেশি কমাবো। কারণ যেটা হয় ওই সমস্যা যেটা প্রেশার আমরা যদি খুব বেশি নামি, ধরুন 220/140, ও কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু একটু মাথা ঘোরানো চালায়। এটা হয় ওই ব্রেনে ব্লাড সাপ্লাই ওই ব্লাড প্রেশারে কিন্তু মেনটেন হচ্ছে। আপনি যদি হঠাৎ করে প্রেশারটাকে ড্রপ করে দেন, ফার্স্ট যেটা যাবে সেটা হচ্ছে ব্রেনের ব্লাড সাপ্লাই আসবে, তাতে যেটা হবে পেশেন্টের স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, ওই অবস্থাতে ট্রিটমেন্টটা ওটা কি সেটাই বলছি। তো আমরা যেটা ক্ষমা বলছি ধীরে ধীরে ক্ষমা, সেখানে আমরা প্রেফার করি, ওই জন্য আমি প্রেফার করি সেটা হচ্ছে ইনজেক্টেবল। কারণ মুখে খাওয়ালে কতটা নামবে না নামবে আপনি জানবেন। তো আমরা এই জন্য করি ইনজেক্টেবলটা চলতে থাকে, আর আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর প্রেশার মাপতে থাকি। দেখি যে 220 থেকে 20% মানে ধরুন মোটামুটি 40 হবে, তো 40 করলে মোটামুটি 180 চলে যায়। আর এদিক থেকে 140 যেটা থাকে 20% মানে ধরুন 30, 30 মোটামুটি ধরুন 90, 110 বা 90, 100 চলে যায়। তো ওই পর্যন্ত ওই দিনের জন্য না, তার বেশি কমালে কিন্তু তাহলে যেটা বললাম ব্রেন ড্যামেজ হবে। তো সবসময় আপনার চেষ্টা করবেন যখন এরকম প্রেশার হবে যাতে মুখে ট্যাবলেট না খাইয়ে দিয়ে আপনি ইনজেকশন দেবেন। যেটা হচ্ছে ল্যাবেটেলল বা মিসাইল ট্রাইডেন্ট, DTM, এইগুলো দেওয়া, অথবা জিভের তলায় যেটা বললাম নিকার্ডিটিন, সেটা ঠিক আছে। আর যদি দেনও মুখে কোনো ট্যাবলেট খেতে, তাতে প্রেশারটা অনেক দেরিতে নামে। আর এমার্জেন্সি মানে এমার্জেন্সি, ওটা প্রেশারটা নামলে কিন্তু 6 ঘন্টা হয়, পেশেন্টের হয়তো আর আগে হয়তো একটা ব্রেনের মধ্যে একটা হেমারেজ হয়ে যেতে পারে,
কিডনি ড্যামেজ হতে পারে, একটা হার্ট অ্যাটাক হতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য ইনজেক্টেবল বা সাবলিঙ্গুয়াল দিলে যেটা সঙ্গে সঙ্গে ব্লাডের মধ্যে চলে যাবে, তো ইমিডিয়েটলি ওটা কমে আপনার টার্গেটে চলে যাবে। যখনই টার্গেট এলে সঙ্গে সঙ্গে জিনিসটা বন্ধ করে দেবে। স্যার কতটা